হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো লক্ষ্যভেদ। তো আমরা পি ব্লক শুরু করেছিলাম, পি ব্লক চলছিল ক্লাস 12 এর সেমিস্টার 3 এর জন্য। যে পি ব্লকটা হচ্ছে অনেকটাই মেমোরি বেসড চ্যাপ্টার। আমরা অলরেডি গ্রুপ 15 শুরু করেছি। নাইট্রোজেনের যে গ্রুপটা আছে, নাইট্রোজেন, তার নিচে আছে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই যে গ্রুপটা আছে, এই গ্রুপ নিয়ে আমরা স্টাডি শুরু করেছিলাম। আজকে এই গ্রুপটাকে ফার্দার এগিয়ে নিয়ে যাব। আমরা জেনারেল প্রপার্টি গুলো স্টাডি করছিলাম। মানে জেনারেল প্রপার্টি মানে এই রেডিয়াস বা ব্যাসার্ধ কেমন করে চেঞ্জেস হয় অ্যালং দা গ্রুপ, ঠিক আছে। তারপরে আয়নাইজেশন এনার্জি কেমন করে চেঞ্জেস হয়, জারণ স্তর বা অক্সিডেশন নাম্বার কেমন করে চেঞ্জেস হয়, ইলেকট্রন অ্যাফিনিটিতে কেমন চেঞ্জেস আসে, ইলেকট্রন নেগেটিভিটিতে কেমন চেঞ্জেস আসে, এই সমস্ত জেনারেল প্রপার্টি গুলো নিয়ে আমরা ডিসকাশন করছিলাম। আজকে আসছি বিভিন্ন রকমের রিঅ্যাক্টিভিটি, মানে এই এই যে গ্রুপগুলো আছে এরা হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে দিয়ে হাইড্রাইড তৈরি করে। সেই হাইড্রাইডদের নেচার কিরকম? এরা অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে দিয়ে অক্সাইড তৈরি করে, অক্সাইডদের নেচার কিরকম? এরা হ্যালোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে দিয়ে হ্যালাইড তৈরি করে, হ্যালাইডদের নেচার কিরকম? এই যে বিভিন্ন যৌগ তৈরি করে, সেই যৌগের বিভিন্ন রকম যে বিভিন্ন কম্পাউন্ড তৈরি হচ্ছে, সেই কম্পাউন্ডের বিভিন্ন রকমের ফিচার্স, বৈশিষ্ট্য বা তাদের প্রকৃতি কেমন, নেচার কেমন, এই নিয়ে থাকছে আজকে ক্লাসটা। তো চলো আমরা শুরু করছি তাহলে, যে হাইড্রাইড কেমন করে তৈরি করে। অর্থাৎ নাইট্রোজেনের যে গ্রুপটা আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরা হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে, হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে হাইড্রাইড, যেরকম অ্যামোনিয়া হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে অ্যামোনিয়া তৈরি করে, তাই না? তো এরকম বিভিন্ন এই মৌলগুলো, গ্রুপ 15 এর এই মৌলগুলো হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে বিভিন্ন যে হাইড্রাইড তৈরি করে, সেই হাইড্রাইডের ব্যাপারে আজকে আমরা ডিসকাস করব প্রথমে। তো চলো শুরু করা যাক। হাইড্রাইড কি কি হয়? নাইট্রোজেনের হাইড্রাইড আমরা জানি অ্যামোনিয়া, ফসফরাসের হাইড্রাইড আমরা জানি ফসফিন PH3, আর্সেনিকের হাইড্রাইড আর্সাইন AsH3, অ্যামোনিয়া, ফসফিন, আর্সাইন AsH3, অ্যান্টিমনির হাইড্রাইড স্টিবাইন SbH3 এবং বিসমাথের হাইড্রাইড বিসমুথাইন BiH3। এইগুলো হচ্ছে বিভিন্ন হাইড্রাইড যেগুলো কিনা এই গ্রুপ 15 মৌলগুলো তৈরি করে। এর সঙ্গে একটা স্পেশাল হাইড্রাইড আছে যেটা কেবলমাত্র নাইট্রোজেন তৈরি করে, সেটা হচ্ছে হাইড্রোজোয়িক অ্যাসিড। হাইড্রোজোয়িক অ্যাসিড এর ফর্মুলা হচ্ছে হাইড্রোজোয়িক অ্যাসিড বা হাইড্রোজেন অ্যাজাইড বা হাইড্রোজোয়িক অ্যাসিড, ফর্মুলা হচ্ছে HN3। এটা একটা বিশেষ হাইড্রাইড যেটা কেবলমাত্র নাইট্রোজেনই তৈরি করে। তাহলে ইন জেনারেল হাইড্রাইড গুলোতে NH3, PH3, ASH3, SbH3 এবং BiH3 এগুলো হচ্ছে নরমাল হাইড্রাইড। নাইট্রোজেনের একটা স্পেশাল হাইড্রাইড আছে যেটা হচ্ছে হাইড্রোজোয়িক অ্যাসিড বা হাইড্রোজেন অ্যাজাইড HN3। এগুলো হচ্ছে হাইড্রাইডের ডিটেইলস। চলে আসছে এবার এই হাইড্রাইডের প্রস্তুতি কেমন করা হয়, প্রিপারেশন। সবগুলো দেখে একটা সেম প্যাটার্ন মেইনটেইন করছে। তোমাদের প্যাটার্নটা ধরে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, ইকুয়েশন গুলো তোমাকে মেমোরাইজ করতে হবে, লিখে লিখে বারবার করে লিখে লিখে তোমাকে ইকুয়েশন মেমোরাইজ করতে হবে। হ্যাঁ, তবে একটা সুবিধা আছে, এক্ষেত্রে ব্যালেন্সড ইকুয়েশন না মেমোরাইজ করলেও চলবে, কারণ এমসিকিউ এক্সাম। সেই এমসিকিউ এক্সামে কিন্তু ব্যালেন্সড ইকুয়েশনটা তোমার মেমোরাইজ না করলেও চলবে। বেশ, তো দেখে নেওয়া যাক। যেরকম নাইট্রাইডের হাইড্রোলাইসিস করা হচ্ছে, জল দিয়ে রিঅ্যাকশন করা হচ্ছে, অ্যামোনিয়া তৈরি হচ্ছে। এইগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট, অ্যামোনিয়া, ফসফিন, আর্সাইন, স্টিবাইন, বিসমুথাইন। কেমন করে তৈরি করা হচ্ছে? নাইট্রাইড, তার হাইড্রোলাইসিস করে দেওয়া হলো। ফসফাইড, তার হাইড্রোলাইসিস করে দেওয়া হলো। জল দিয়ে রিঅ্যাকশন মানে হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস। তো এখানে রিঅ্যাকশন যেগুলো হচ্ছে সেগুলো সবই হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস। জল দিয়ে বা অ্যাসিডের প্রেজেন্সে হিট করে দেওয়া হচ্ছে, জল দিয়ে বা ডাইলিউট অ্যাসিড দিয়ে হিট করে দেওয়া হচ্ছে, দ্যাট ইজ হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ। সো ম্যাগনেসিয়াম নাইট্রেটকে হিট করে দিচ্ছি, ক্যালসিয়াম ফসফাইডকে হিট করে দেওয়া হচ্ছে, জিঙ্ক আর্সেনাইডকে হিট করে দেওয়া হচ্ছে ইন প্রেজেন্স অফ অ্যাসিড, ডাইলিউট অ্যাসিড। যে কোনো ধাতব অ্যান্টিমোলাইট, ধাতব বিসমুথাইড, এদেরকে হিট করে দেওয়া হচ্ছে ইন প্রেজেন্স অফ জল বা ইন প্রেজেন্স অফ ডাইলিউট অ্যাসিড। তাহলেই তৈরি হয়ে যাচ্ছে করসপন্ডিং হাইড্রাইড গুলো। নাইট্রাইড থেকে তৈরি হচ্ছে অ্যামোনিয়া, ফসফাইড থেকে তৈরি হচ্ছে ফসফিন, আর্সেনাইড থেকে তৈরি হচ্ছে আর্সাইন, অ্যান্টিমোনাইড থেকে তৈরি হচ্ছে স্টিবাইন, এন্ড বিসমুথাইড থেকে তৈরি হচ্ছে বিসমুথাইন। ক্লিয়ার? কেমন করে তৈরি হচ্ছে? মেইন রিঅ্যাকশনটা হচ্ছে হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ। ব্যালেন্সড ইকুয়েশন মনে রাখার দরকার নেই, কি থেকে কি তৈরি হচ্ছে খেয়াল রাখার চেষ্টা করো। এবার হাইড্রাইডের জ্যামিতিক আকৃতি কেমন? যেমন অ্যামোনিয়াকেই ধরে নেওয়া যাক। কেমন জ্যামিতিক আকৃতি? অ্যামোনিয়া ট্রাইপড, যার মাথায় ক্যামেরাটা নেই, তাই তো? কি কি জ্যামিতিক আকৃতির নাম কি?
ট্রাইপডের মাথায় ক্যামেরা থাকলে আমরা বলতাম হচ্ছে চতুস্তলকীয় বা পিরামিডাল, যেটা কিনা CH4, কিন্তু এখানে ট্রাইপডটা আছে, মাথায় ক্যামেরাটা নেই, তো আমরা কি বলে থাকি ডিস্টর্টেড পিরামিডাল, তাই না? ডিস্টর্টেড পিরামিডাল বা ট্রাইগোনাল পিরামিডাল, অর্থাৎ ট্রাইপডটা আছে, ট্রাইপডে 3টে পায়া আছে কিন্তু মাথায় ক্যামেরাটা নেই, তো সেটাই হচ্ছে অ্যামোনিয়া স্ট্রাকচার। যে কোনো হাইড্রাইড মাথায় ক্যামেরা নেই, সেখানে কি আছে? সেখানে লোন পেয়ার বসে আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার সেখানে বসে আছে। সো যে কোনো হাইড্রাইডের এটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার, এটা অ্যামোনিয়া, এটা হচ্ছে ফসফিন, এদের স্ট্রাকচার। মাথায় দেখো লোন পেয়ার বসে আছে, লোন পেয়ার বসে আছে। এবং এক্ষেত্রে নাইট্রোজেন হোক বা ফসফরাস হোক, নাইট্রোজেন বা ফসফরাস, এদের সংকরায়ন বা হাইব্রিডাইজেশন কিন্তু sp3 VSEPR থিওরি থেকে বলছি। এবং অ্যাকর্ডিং টু VSEPR থিওরি এদের কাছে কি আছে? এদের কাছে আছে 3টে করে বন্ড পেয়ার আর 1টা করে লোন পেয়ার। তার জন্য এদের জিওমেট্রি কেমন? এদের জিওমেট্রি হচ্ছে ট্রাইগোনাল পিরামিডাল, ট্রাইগোনাল পিরামিডাল বা মাথা কাটা পিরামিডাল বা মাথা কাটা তোমার ট্রাইপড, ক্যামেরাহীন ট্রাইপড বোঝার জন্য বুঝতে পারি। ট্রাইগোনাল পিরামিডাল বা মাথা কাটা পিরামিডাল। CH4 এর মাথায় একটা হাইড্রোজেন থাকে না, মিথেনের, এখানে মাথার হাইড্রোজেনটা নেই, ওখানে কি আছে? ওখানে তো লোন পেয়ারটা বসে আছে, তাই না? ওখানে তো নিঃসঙ্গ জোড়টা বসে আছে। তাহলে এটা হচ্ছে যে জেনারেল জিওমেট্রি, যেখানে কিনা স্ট্রাকচার হচ্ছে VSEPR থিওরি বলবে 3টে করে বন্ড পেয়ার আছে, 1টা করে লোন পেয়ার আছে, মানে ট্রাইগোনাল পিরামিডাল। আর সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলবে sp3 হচ্ছে এখানে সংকরায়ন। ক্লিয়ার? বন্ডের বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে, বন্ড অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে, জেনারেল স্ট্রাকচারটা হচ্ছে এরকম। এটা হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে ফসফিন, আর্সাইন, এগুলো সবই একই রকম দেখতে হবে, সবই ট্রাইগোনাল পিরামিডাল, যার মাথায় একটা করে লোন পেয়ার প্রেজেন্ট আছে। এটা হচ্ছে এদের আকৃতি বা জিওমেট্রিক শেপ। চলে আসছে যে ধর্ম। ধর্মের মধ্যে মেইন যে ধর্মটা দিয়ে শুরু করতে চলেছি, অনেক কিছু লেখা আছে। প্রথম হচ্ছে বেসিক ক্যারেক্টার, কি বলছে? বেসিসিটি। তো এখানে তো যা লেখা লেখা আছে আমরা মোটামুটি বেসিসিটির অর্ডারটা দেখে নিই। এই অ্যামোনিয়া, ফসফিন, এখানে ক্রমটা দেওয়া আছে দেখতে পারো। বেসিসিটি কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই না? অ্যামোনিয়া, ফসফিন, আর্সাইন, স্টিবাইন এবং বিসমুথাইন। কি বলছে? ওপর থেকে নিচে আস্তে আস্তে বেসিসিটি কমে যাচ্ছে, ওপর থেকে নিচে আস্তে আস্তে বেসিসিটি কমে যাচ্ছে। বেসিসিটি মানে কি? লোন পেয়ার ডোনেশন করার টেন্ডেন্সি। তার মানে উপরের দিকে লোন পেয়ার ডোনেশন করার টেন্ডেন্সি ভালো, নিচের দিকে কিন্তু লোন পেয়ার ডোনেশনের টেন্ডেন্সি কম। মানে আমরা বলতে পারি যে লোন পেয়ার বা নিঃসঙ্গ জোড় ডোনেশন টেন্ডেন্সি, নিঃসঙ্গ জোড়কে ডোনেট করব সেই টেন্ডেন্সি আস্তে আস্তে কমছে, তাই বেসিসিটি কমছে, এমনি এমনি কমছে না। কেন কমছে বুঝতে হবে। লোন পেয়ার সবার কাছেই আছে, একটু আগে স্ট্রাকচারে দেখেছি, কিন্তু সেই লোন পেয়ারটা অন্য কাউকে ডোনেট করলে তবে বলবো আমরা বেসিক, তাই না? বেস কাকে বলে? যে লোন পেয়ার ডোনেট করতে পারে। লুইস থিওরি মনে করে দেখো, তো লুইস থিওরিতে বেস হচ্ছে যে লোন পেয়ার ডোনেট করতে পারে। সো লোন পেয়ার ডোনেট করার টেন্ডেন্সি ভালো হলে আমরা বলবো বেসিক, খারাপ হলে আমরা বলবো কম বেসিক। ওপরের দিকে লোন পেয়ার ডোনেট করার টেন্ডেন্সি বেশি, তাই বেসিক, নিচের দিকে আস্তে আস্তে বেসিসিটি কমে যাচ্ছে। অর্থাৎ উপরের দিকে কিন্তু বেসিক, নিচের দিকে কিন্তু আস্তে আস্তে আম্লিক চরিত্র চলে আসছে, আম্লিক হাইড্রাইড গুলোর মধ্যে আম্লিক চরিত্র চলে আসছে। সেই জন্য দেখা যাচ্ছে যে দেখো বলছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া বলছে এটা তীব্র আর মৃদু সব অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। যেমন HCl এর সঙ্গে বিক্রিয়া করতে পারে, H2CO3 এর সঙ্গে বিক্রিয়া করতে পারে। অ্যামোনিয়া যেহেতু তীব্র ক্ষারকীয়, অ্যামোনিয়া যেহেতু তীব্র বেসিক, হাইলি বেসিক, তীব্র ক্ষারকীয় অ্যামোনিয়া হাইলি বেসিক, সেই কারণে সব রকম অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে পারে। কিন্তু ওপর থেকে নিচের দিকে বেসিসিটি কমে যাচ্ছে, তার মানে নিচের দিকে যারা আছে তারা খালি মৃদুর সঙ্গে বিক্রিয়া করতে পারবে, তারা খালি যারা কিনা উইক সেই অ্যাসিডদের সঙ্গে বিক্রিয়া করতে পারবে, স্ট্রং অ্যাসিডদের সঙ্গে বিক্রিয়া করতে পারবে না। এটা এখানে বলতে চাওয়া হচ্ছে। যেরকম পরের গুলো এই PH3, এরা কিন্তু PH3 এ কিন্তু দুর্বল, ঠিক আছে? তাই হচ্ছে তীব্র সঙ্গে খালি বিক্রিয়া করতে পারে, মৃদুর সঙ্গে বিক্রিয়া করতে পারে না, এটাই বলতে চাওয়া হচ্ছে। অ্যামোনিয়া একটা স্ট্রং বেস, তাই সে যে কোনো অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করতে পারে। কিন্তু ফসফিন, PH3 একটু উইক বেস, তাই স্ট্রং অ্যাসিড হলেই বিক্রিয়া করতে পারে, উইক অ্যাসিডের সঙ্গে পারবে না। আর্সাইন, স্টিবাইন, বিসমুথাইন এরা তো বেসিসিটি নেই বললেই চলে, তাই এরা অ্যাসিডদের সঙ্গে অতটা বিক্রিয়া করেই উঠতে পারবে না। সেটা হচ্ছে যে বেসিসিটি অর্ডার বা ক্ষারকীয় চরিত্র। দেখে নাও পুরো অর্ডারটা এখানে দেওয়া আছে, আমরা ওখানে এক্সপ্লেনও করে দিয়েছি।
পরেরটা কি বলছে দেখো, বলছে তাপীয় স্থায়িত্ব। তাপীয় স্থায়িত্বের জেনারেল ব্যাপারটা বুঝে নি, সবার জন্য একই রকম। তাপীয় স্থায়িত্ব মানে হচ্ছে থার্মাল স্টেবিলিটি। থার্মাল স্টেবিলিটি অর্থাৎ হিট করলে কে ডিকম্পোজ করে যাবে তার স্টেবিলিটি কম, আর হিট করলে যে ডিকম্পোজ করবে না তার স্টেবিলিটি বেশি, থার্মাল স্টেবিলিটি। তো নিজেরাই বলো, যদি দুটো অ্যাটমের মধ্যে সাইজের ম্যাচিং থাকে তাহলে দারুণ ওভারল্যাপ হয়েছে, আর দারুণ ওভারল্যাপ বলে দারুণ স্ট্রং বন্ড তৈরি হয়েছে, তাহলে ওই বন্ড হিট করলে কিন্তু সহজে ভাঙবে না। তার মানে যদি সাইজের ম্যাচিং আছে, বন্ডের স্ট্রেংথ বেশি, বন্ডের স্ট্রেংথ বেশি হলে হিট করলে ডিকম্পোজ করবে না, মানে থার্মাল স্টেবিলিটি বেশি। তাহলে ম্যাচিংটা কোথায় আছে? ছোট সাইজের ম্যাচিং কোথায় আছে? উপরের দিকে আছে। হাইড্রাইডদের কথা বলছি, তাহলে দেখা যাক NH3 PH3 আর্সাইন ASH3 স্টিবাইন SbH3 এবং বিসফোথাইন BiH3। এবারে বলো হাইড্রোজেনের সাইজ তো স্মল, ওটা তো আর বাড়ছে না, তাহলে গ্রুপ 15 এ যারা আছে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ, ওদের সাইজটা কি হচ্ছে? সাইজ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, কিন্তু হাইড্রোজেনের সাইজটা একই রকম আছে, তাহলে সাইজের মিসম্যাচটাও বেড়ে যাচ্ছে। তাহলে উপর থেকে নিচে সাইজ বাড়ছে, সাইজ যদি বাড়ে তাহলে সাইজের মিসম্যাচও বাড়ছে, সাইজ বাড়লে সাইজ মিসম্যাচটাও বাড়ছে, কারণ উপরের দিকে নাইট্রোজেন হাইড্রোজেন ম্যাচিং আছে, সাইজে ম্যাচিং আছে, নাইট্রোজেনের স্মল সাইজ হাইড্রোজেনের স্মল সাইজ, সাইজে ম্যাচিং আছে। নিচের দিকে বিসমাথ আর হাইড্রোজেন, কোথায় বিসমাথ এত বড় সাইজ আর কোথায় হাইড্রোজেন এইটুকু সাইজ, সাইজের ম্যাচিংটাই নেই। সাইজে যদি ম্যাচিং না থাকে তাহলে কেমন করে এদের মধ্যে ওভারল্যাপ হবে, কেমন করে বন্ড স্ট্রং হবে? তাই সাইজের মিসম্যাচ যত বাড়ছে বন্ডও উইক হয়ে পড়ছে, বন্ডের স্ট্রেংথ কমে যাচ্ছে। বন্ডের স্ট্রেংথ যদি কমে যায়, হিট করলে তো ইজিলি ডিকম্পোজ করে যাবে, তার মানে স্টেবিলিটিও আস্তে আস্তে কমে যাচ্ছে, স্টেবিলিটিও আস্তে আস্তে কমে যাচ্ছে। হিট করলেই ডিকম্পোজ করে যাচ্ছে, হিট করলেই ডিকম্পোজ করে যাচ্ছে, হিট করছে ডিকম্পোজ করে যাচ্ছে, দেখতেই পাচ্ছি। আর্সাইন স্টিবাইন বিসফোথাইন হিট করলেই ডিকম্পোজ করে যাচ্ছে, কিন্তু উপরের দিকে অ্যামোনিয়া হিট করলে কি ডিকম্পোজ করে যাচ্ছে? না, নাইট্রোজেন হাইড্রোজেনের সাইজের ম্যাচিং আছে, দারুণ স্ট্রং বন্ড, ফসফাইন ডিকম্পোজ করছে না। কিন্তু যত সাইজ মিসম্যাচিং হয়ে যাচ্ছে, একজনের সাইজ বেড়ে যাচ্ছে, হাইড্রোজেনটা সেই ছোটই রয়ে গেছে, তাহলে সাইজের যত মিসম্যাচিং হচ্ছে তত ইজিলি হিট করলে আমাদের সাইজটা কি হচ্ছে? হিট করলে সাইজটা আস্তে আস্তে মানে হিট করলে সাইজের মিসম্যাচিং আছে, বন্ডটা স্ট্রং হচ্ছে না, তাই আস্তে আস্তে কি হচ্ছে? আস্তে আস্তে তোমার বন্ডটা উইক থাকার জন্য ইজিলি ডিকম্পোজ করে যাচ্ছে। তো উপরের দিকে সাইজের ম্যাচিং থাকার জন্য দারুণ স্ট্রং বন্ড, থার্মালি স্টেবল, নিচের দিকে সাইজের ম্যাচিং না থাকার জন্য উইক বন্ড তৈরি হচ্ছে, হিট করলে ডিকম্পোজ করে যাচ্ছে, মানে তাপীয় স্থায়িত্ব আস্তে আস্তে উপর থেকে নিচে কমে যাচ্ছে। এটা খালি এদের জন্য না, যে কোনো জায়গাতে এটাই সত্যি রুল, ঠিক আছে? পরে অক্সাইড দেখবো, অক্সাইডদের জন্য একই জিনিস দেখতে পাবো। চলো, বলছে কি বিজারণ ক্ষমতা। বিজারণ ক্ষমতা মানে কি? অন্যকে রিডিউস করার ক্ষমতা, নিজে অক্সিডাইজ হওয়ার ক্ষমতা, অন্যকে রিডিউস করার ক্ষমতা, নিজে অক্সিডাইজ হওয়ার ক্ষমতা। বিজারণ ক্ষমতা মানে হচ্ছে রিডিউসিং পাওয়ার, মানে অন্যকে রিডিউস করবে, রিডিউসিং পাওয়ার, অন্যকে রিডিউস করা হবে, নিজে অক্সিডাইজ হবে। আচ্ছা, নিজেকে যদি অক্সিডাইজ হতে হয়, নিজেকে যদি জারিত হতে হয়, তাহলে ইলেকট্রন লস করতে হবে। ইলেকট্রন কি করতে হবে? ইলেকট্রন লস করতে হবে। ইলেকট্রন লস করা মানে তো ক্ষারকীয় চরিত্র, তাহলে ক্ষারকীয় চরিত্রে একটু আগে কি দেখেছি? অ্যামোনিয়ার ক্ষারকীয় চরিত্র সব থেকে বেশি দেখেছি, তাই না? অ্যামোনিয়ার ক্ষারকীয় চরিত্রে অ্যামোনিয়ার বেসিসিটি ম্যাক্সিমাম। কেন? কারণ লোন পেয়ার ডোনেট করতে পারে, লোন পেয়ার কে দান করতে পারে, লোন পেয়ার ডোনেট করতে পারে। লোন পেয়ার ডোনেট করতে পারলে বেসিসিটি যদি ম্যাক্সিমাম হয়, লোন পেয়ার ডোনেট করতে পারলে তো অক্সিডাইজডও ম্যাক্সিমাম হবে, অক্সিডাইজড হওয়ার প্রবণতা বা অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সি এটাও ম্যাক্সিমাম, অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সিটাও ম্যাক্সিমাম। আর নিজে যদি অক্সিডাইজ হয়ে যায় তার মানে অন্যকে রিডিউস করবে, তার মানে রিডিউসিং পাওয়ারও ম্যাক্সিমাম। সো খুবই কমন লজিক, যার বেসিসিটি ম্যাক্সিমাম তার রিডিউসিং পাওয়ার ম্যাক্সিমাম। দেখতেই পাচ্ছি অ্যামোনিয়া এর বেসিসিটি ম্যাক্সিমাম, একটু আগে দেখেছি ক্ষারকীয় চরিত্রে অ্যামোনিয়া সব থেকে বেশি বা বেসিসিটি অ্যামোনিয়া সব থেকে বেশি, লোন পেয়ার ডোনেট করার টেন্ডেন্সি সব থেকে বেশি। লোন পেয়ার ডোনেট করাকে বলা হয় অক্সিডেশন, তাই অক্সিডাইজড হয়ে যাবে নিজে আর অন্যকে রিডিউস করে দেবে, নিজে অক্সিডাইজ হয়ে যাবে লোন পেয়ার ডোনেট করে, অন্যকে রিডিউস করে দেবে, অন্যকে বিজারিত করে দেবে, তাই রিডিউসিং পাওয়ার বা বিজারণ ক্ষমতাও বেশি। তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে বেসিসিটি যার বেশি তারই বিজারণ ক্ষমতা বা রিডিউসিং পাওয়ার বেশি।
তারই বিজারণ ক্ষমতা বা রিডিউসিং পাওয়ার বেশি। যার বেসিসিটি বেশি, যার ক্ষারকীয়তা বেশি, তারই বিজারণ ক্ষমতা বা বিজারিত হওয়ার ক্ষমতা, মানে অন্যকে বিজারিত করার ক্ষমতা। যার বেসিসিটি বেশি, ক্ষারকীয়তা বেশি, তারই অন্যকে বিজারিত করার ক্ষমতা বা রিডিউসিং পাওয়ার বেশি। ক্লিয়ার? এখান থেকে আশা করি বুঝতে পারছো অ্যামোনিয়া নিজে জারিত হয়ে নাইট্রোজেন তৈরি করেছে আর কপার অক্সাইডকে বিজারিত করে দিয়েছে, দিয়ে কপার তৈরি করেছে। তার মানে এখানে বিজারিত হয়ে গেছে, ওখানে জারিত হয়ে গেছে। কেন হয়ে গেছে আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। চলো পরেরটা কি বলছে, স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্টটা আমরা জানি সাইজের উপরে ডিপেন্ড করে। বয়েলিং পয়েন্ট জানি হচ্ছে সাইজের উপরে ডিপেন্ড করে। কেমন ভাবে ডিপেন্ড করে দেখো, আগেই বলেছি এই চ্যাপ্টারে কিন্তু নতুন কোনো কনসেপ্ট নেই। যে কটা কনসেপ্ট দেখছি সব কনসেপ্ট 11 এ পড়া, রাসায়নিক বন্ধনে আর পর্যায় সারণীতে। তাই ভালো করে রাসায়নিক বন্ধন পর্যায় সারণী রিভিশন করে এই চ্যাপ্টারে হাত দাও। কিছুই নেই এখানে, শুধু কিছু মেমোরাইজ করার আছে, অর্ডার গুলো জানার আছে, লজিক গুলো সব আগে থাকতে পড়া। এই যে আমরা বললাম বেসিসিটির অর্ডার, তারপরে বললাম বিজারণ ক্ষমতার অর্ডার, রিডিউসিং পাওয়ার। বেসিসিটি মানে ইলেকট্রন ডোনেট করা, রিডিউসিং পাওয়ার মানে হচ্ছে নিজে অক্সিডাইজড হওয়া, মানে এগেন ইলেকট্রন ডোনেট করাকেই বোঝাচ্ছে। এইগুলো কিন্তু অলরেডি আমাদের জানা। ঠিক আছে, এখন বলছি বয়েলিং পয়েন্ট কি। বয়েলিং পয়েন্টটা কি আমরা তো জানি, সাইজের সঙ্গে বয়েলিং পয়েন্ট প্রপোর্শনাল। সাইজ বাড়লে অ্যাট্রাকশন বাড়ে, সাইজ বাড়লে এরিয়া অফ কন্ট্যাক্ট বাড়ে, এরিয়া অফ কন্ট্যাক্ট যত বাড়বে তত ওদের মধ্যে ইন্টারমলিকুলার যে ফোর্স, ভ্যান ডার ওয়াল ফোর্স, সেই ফোর্স গুলো অ্যাট্রাক্টেড হবে, বেশি হবে। তো তাকে আলাদা করতে বেশি এনার্জি লাগবে, বয়েলিং পয়েন্ট বাড়বে। এ তো 11 থেকে পড়ে আসছি, হাইড্রোকার্বনে পড়েছো, কেমিক্যাল বন্ডিং এ পড়েছো, যে সাইজ যত বাড়বে তত বয়েলিং পয়েন্ট বাড়বে। কারণ বড় সাইজের মধ্যে অ্যাট্রাকশন বেশি হবে, কারণ সাইজ যত বড় হবে তত সারফেস এরিয়া বেশি হবে। পৃষ্ঠতল যাকে বলে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সাইজ যত বেশি হবে সারফেস এরিয়া বেশি হবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হবে। সারফেস এরিয়া যত বেশি হবে তত কি হবে, তত এরিয়া অফ কন্ট্যাক্ট বেশি হবে। সংস্পর্শ তল, যত সারফেস এরিয়া বেশি তত একে অপরকে বেশি এরিয়া জুড়ে টাচ করে থাকবে। যত বেশি এরিয়া জুড়ে টাচ করে থাকবে তত কি হবে, তত হচ্ছে তোমার ভ্যান ডার ওয়াল ফোর্স গুলো বেশি হবে। তাদেরকে আলাদা করে ভেপারে পাঠাতে এনার্জি বেশি লাগবে, বয়েলিং পয়েন্ট বাড়বে। তার মানে খুবই ক্লিয়ার ব্যাপার, সাইজ যদি বেশি হয় তাহলে বয়েলিং পয়েন্ট বেশি হতে চলেছে। তাহলে উপর থেকে নিচে কি হয়, উপর থেকে নিচে সাইজ বাড়ে, উপর থেকে নিচে হাইড্রেটদের কি হয়, সাইজটা বাড়ছে, তাই না? অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, ফসফিনে ফসফরাস আছে, আর্সাইনে আর্সেনিক আছে, স্টিবাইনে অ্যান্টিমনি আছে এবং বিসফোথাইনে বিসমাথ আছে। তাহলে উপর থেকে নিচে কি হচ্ছে, সাইজটা বাড়ছে। অ্যামোনিয়া সাইজের থেকে ফসফিন, তারপরে আর্সাইন, স্টিবাইন, বিসফোথাইন সাইজ বাড়ছে। সাইজ যদি বাড়ে বয়েলিং পয়েন্ট কি হওয়ার কথা, বয়েলিং পয়েন্ট বাড়ারই কথা, তো বাড়বে অবশ্যই। কিন্তু এখানে আমার একটা এক্সেপশন আছে, অ্যামোনিয়াটা এক্সেপশন। মানে হওয়ার কথা কি ছিল, যদি বয়েলিং পয়েন্ট বাড়ে তাহলে এটা হওয়ার কথা ছিল অ্যামোনিয়ার বয়েলিং পয়েন্ট সব থেকে কম এবং আস্তে আস্তে বয়েলিং পয়েন্ট বাড়ছে, এইটা হওয়ার কথা ছিল, তাই না? অ্যামোনিয়ার বয়েলিং পয়েন্ট সব থেকে কম কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এটাই হওয়ার কথা ছিল। কিন্তু অ্যামোনিয়াটা এইখানে শিফট হয়ে যায়, অ্যামোনিয়াটা এখানে থাকে না, সব থেকে কম হওয়ার কথা কিন্তু এখানে থাকে না, এখানে চলে যায়। তার কারণটা হচ্ছে অ্যামোনিয়াতে একটা হাইড্রোজেন বন্ডিং হয়ে যায়, দেখতেই পাচ্ছ অ্যামোনিয়াতে একটা হাইড্রোজেন বন্ডিং হয়ে যায়। হাইড্রোজেন বন্ডিং থাকার জন্য এর মেল্টিং পয়েন্টও বেড়ে যায়। অর্থাৎ অ্যামোনিয়া মলিকিউল গুলো একলা একলা নেই, অ্যামোনিয়া মলিকিউল গুলো হাইড্রোজেন বন্ডিং তৈরি করে। হাইড্রোজেন বন্ডিং কোথায় পড়েছে, সেই কেমিক্যাল বন্ডিং। কি বোঝাবো বলো, বারবার করে কত আর হাইড্রোজেন বন্ডিং বোঝাবো, সেই কেমিক্যাল বন্ডিং এ পড়েছো, হাইড্রোকার্বনে পড়েছো, ঠিক আছে, জলের সলিবিলিটিতে পড়েছো, বিভিন্ন জায়গায় পড়েছো, রাইট? তো হাইড্রোজেন বন্ডিং যত বেশি হচ্ছে তত কি হচ্ছে, হাইড্রোজেন বন্ডিং যত বেশি হচ্ছে তত হচ্ছে অ্যামোনিয়া মলিকিউল গুলোর মধ্যে একটা স্ট্রং অ্যাট্রাকশন চলে আসছে। এমনি অ্যাট্রাকশন যা ছিল অ্যাডিশনালি আরো স্ট্রং অ্যাট্রাকশন চলে আসছে। অ্যামোনিয়ার সাইজ খুব একটা বড় নয়, কিন্তু সাইজ বড় না হওয়ার জন্য ওদের অ্যাট্রাকশন যেটুকু কম ছিল তার থেকে অনেক বেশি অ্যাট্রাকশন ডেভেলপ করে গেল, কারণ হাইড্রোজেন বন্ডিং হতে পারছে অ্যামোনিয়া গুলোর মধ্যে। তাহলে যদি অ্যাট্রাকশনটা বেশি হয়ে যায় তাহলে অবভিয়াসলি ওদেরকে ব্রেক করতে বেশি এনার্জি লাগবে, বয়েলিং পয়েন্ট বাড়বে। তাই ওর বয়েলিং পয়েন্ট সব থেকে কম হওয়ার কথা, একদম প্রথমে থাকার কথা, বয়েলিং পয়েন্ট সব থেকে কম হওয়ার কথা, কিন্তু বয়েলিং পয়েন্টে দেখা যাচ্ছে ফসফিন আর আর্সাইনের থেকে বেশি হয়ে যাচ্ছে, বাকিগুলোর এমনি বেশি থাকছে। অর্থাৎ এমনি তো উপর থেকে নিচে বাড়ছিল, অ্যামোনিয়ার এইখানে থাকার কথা ছিল, ও একটু বেশি বেশি বেড়ে গিয়ে মাঝখানে চলে এসেছে কোনো এক জায়গায়। কেন এটা হয়েছে, কারণ ওখানে হাইড্রোজেন বন্ডিংটা আছে। হাইড্রোজেন বন্ডিং এর জন্য ওখানে বেশি অ্যাট্রাকশন আছে, যেটাকে ব্রেক করতে অনেকটা বেশি এনার্জি লেগে যাচ্ছে, যে এনার্জিটা ফসফিন বা আর্সেনাইনের থেকে বেশি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে এদের হাইড্রোজেন বন্ডিং এর অর্ডার, মানে বয়েলিং পয়েন্টের অর্ডার। বাকিদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং অতটা কাজ করছে না। একই জিনিস দেখতে পাবে তোমরা মেল্টিং পয়েন্টের জন্য।
এখানেও অ্যামোনিয়ার এই সব থেকে বেশি মেল্টিং পয়েন্ট হবে, কারণটা একই, অ্যামোনিয়া ক্রিস্টালের মধ্যে দারুণ কম্প্যাক্ট থাকবে, হাইড্রোজেন বন্ডিং তৈরি করে বসে আছে। তাহলে হাইড্রোজেন বন্ডিং যদি প্রেজেন্ট থাকে ক্রিস্টালের মধ্যে, দারুণ কম্প্যাক্ট হতে প্রেজেন্ট আছে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে, তাহলে অবভিয়াসলি ওখানে মেল্টিং পয়েন্ট বেশি হবে, কারণ ওদেরকে ব্রেক করতে হবে তবে এই ক্রিস্টালটা মেল্ট করবে, তাই না? তো মেল্টিং পয়েন্ট অ্যামোনিয়া সব থেকে বেশি হবে, কারণ হাইড্রোজেন বন্ডিং তৈরি করে বসে আছে। সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, এবং এটাও অ্যামোনিয়ারই সব থেকে বেশি হতে চলেছে, কারণ অ্যামোনিয়ার কেলাসের মধ্যে, অ্যামোনিয়ার ক্রিস্টালের মধ্যে কি আছে? হাইড্রোজেন বন্ধন আছে। অ্যামোনিয়া ক্রিস্টালের মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে বলে এখানে একটা কম্প্যাক্টনেস তৈরি হয়েছে, কম্প্যাক্ট হতে আছে। হাইড্রোজেন বন্ডিং থাকার জন্য, অ্যামোনিয়া ক্রিস্টালে হাইড্রোজেন বন্ডিং থাকার জন্য একটা কম্প্যাক্টনেস তৈরি হয়ে গেছে, যে কম্প্যাক্টনেসের কারণে অবভিয়াসলি মেল্টিং পয়েন্ট অনেক বেড়ে গেছে। ক্লিয়ার? চলে আসছে এবার হাইড্রাইড, শেষ হলো, অক্সাইডে যাচ্ছে। দেখো খুব একটা কিন্তু ডিফিকাল্ট না, কনসেপ্ট যদি তোমার 11 এ ক্লিয়ার থাকে তাহলে এখানে নতুন কিছুই পড়ছি না, জাস্ট কিছু ইনফরমেশনকে মেমোরাইজ করার চেষ্টা করছি লজিক্যাল ওয়েতে এবং কনসেপ্টের থ্রু দিয়ে। যে কনসেপ্ট গুলো আমরা পিরিয়ডিক টেবিল, ক্লাস 11, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, এই সমস্ত জায়গায় যে কনসেপ্ট পড়ে এসেছি, সেই কনসেপ্ট গুলোকে ইউজ করে আমরা এখানে চেষ্টা করছি জাস্ট পয়েন্ট গুলোকে মেমোরাইজ করতে। কেমন করে হচ্ছে অক্সাইড, বিভিন্ন অক্সাইড তৈরি হয়, তার লিস্ট দেওয়া আছে। নাইট্রোজেন, বিভিন্ন অক্সিডেশন নাম্বারে অক্সাইড গুলো তৈরি হয়, এগুলো হচ্ছে অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার, বিভিন্ন অক্সিডেশন নাম্বারে এদের অক্সাইড তৈরি হয়। যেরকম নাইট্রোজেন, নাইট্রোজেন +1 স্টেটে থাকে, নাইট্রোজেন +1 এ অক্সাইড তৈরি করছে নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন +2 তে গেলে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন +3 তে গেলে নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন +4 এ গেলে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, নাইট্রোজেন +5 এ গেলে ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড। সো বিভিন্ন অক্সিডেশন স্টেটে +1 +2 +3 +4 +5 বিভিন্ন অক্সিডেশন স্টেটে নাইট্রোজেনে বিভিন্ন অক্সাইড, একই রকম ভাবে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ সকলের বিভিন্ন বিভিন্ন অক্সাইড কিন্তু প্রেজেন্ট আছে। সো ডিফারেন্ট ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে দেখবে বইতে এই চার্টগুলো দেওয়া আছে। তোমাকে কি মেমোরাইজ করতে হবে? কোন অক্সাইডের অক্সিডেশন নাম্বার কি তোমাকে মেমোরাইজ করতে হবে, এখানে অক্সিডেশন নাম্বার। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিডেশন নাম্বার, যেটা মেমোরাইজ করা ছাড়া কিচ্ছু করার নেই। যেরকম যদি বলে দেয় কোশ্চেনে নাইট্রাস অক্সাইডের নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কত? +1। নাইট্রিক অক্সাইডের নাইট্রোজেন অক্সিডেশন নাম্বার কত? +2। ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড কত? +3। ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 কত? +4। নাইট্রোজেন পেন্টঅক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড N2O5 কত? নাইট্রোজেনের জারণ স্তর বা অক্সিডেশন নাম্বার +5। এই মেমোরাইজটা করতে হবে, তাহলে সঠিক এমসিকিউতে টিক করতে পারো। বইতে দেখবে চার্ট দেওয়া আছে, এখানেও দিয়ে দিয়েছি। এবারে অক্সাইডের বিভিন্ন ধর্ম দেখে নি। অক্সাইডের তাপীয় স্থায়িত্ব বলার কিছু নেই, অলরেডি ডিসকাসড। উপর থেকে নিচে সাইজের মিসম্যাচিং হয়ে যায়, তাই থার্মাল স্টেবিলিটি কমে যায়, হিট দিলে ইজিলি ডিকম্পোজ করে যায়। একই জিনিস এখানেও আছে, কনসেপ্ট ক্লিয়ার রাখলে বাকি সব ছকে পড়ে যাবে। তাপীয় স্থায়িত্ব বা থার্মাল স্টেবিলিটি একই সেম হতে যাচ্ছে, দেখে নিতে পারো সেম, অর্থাৎ N2O3, P4O6, S4O6, Sb4O6, Bi2O3। ওপর থেকে নিচে অক্সাইডের সাইজ তো স্মল, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ সাইজ বাড়ছে, মানে সাইজ যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে সাইজের মিসম্যাচটাও বাড়ছে। মিসম্যাচ যদি বাড়তে থাকে বন্ডের স্ট্রেংথ কমছে, বন্ডটা দুর্বল হয়ে যাচ্ছে। বন্ডের স্ট্রেংথ যদি কমে যায় তাহলে ইজিলি ডিকম্পোজ করে যাবে, ইজিলি ভেঙে যাবে, ডিকম্পোজ করে যাবে, মানে স্টেবিলিটি আস্তে আস্তে কমে যাচ্ছে, উপরের দিকে স্টেবিলিটি বেশি, নিচের দিকে কম। এ তো হাইড্রাইডে অলরেডি দেখেছি, একই কনসেপ্ট, আর কতবার করে বলা হবে বলো? সেম কনসেপ্ট, সেম লজিক চলছে। আম্লিক চরিত্র মানে অ্যাসিডিক ক্যারেক্টার বা বেসিক ক্যারেক্টার, অ্যাসিডিক ক্যারেক্টার, বেসিক ক্যারেক্টার অক্সাইডদের জন্য। তো আমরা জেনারেলি কি জানি অক্সাইডদের ব্যাপারে? জেনারেলি মনে করে দেখো, জেনারেলি কি জানি দেখো, সেটাকে মনে করো তাহলেই হবে। আমরা জানি যদি নন মেটাল হয়, দেখো কত সহজ, নন মেটালদের অক্সাইড, নন মেটালিক অক্সাইড আমরা জানি এগুলো অ্যাসিডিক হয়, তাই তো? আর আমরা কি জানি? মেটালিক অক্সাইড এরা বেসিক হয়। মেটালিক অক্সাইড এরা কি হয়? এরা বেসিক হয়। এবার তুমি নিজেই বলো, উপর থেকে নিচে নন মেটালিক ক্যারেক্টার বাড়ে না মেটালিক ক্যারেক্টার বাড়ে? নিচের দিকে দেখতেই পাচ্ছ সব মেটাল হয়ে যায়। দেখো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ।
ওপর থেকে নিচে কোন ক্যারেক্টার বাড়ছে, নন মেটালিক না মেটালিক? ক্লিয়ারলি নিচের দিকে তো মেটাল হচ্ছে দেখতেই পাচ্ছি, তার মানে ওপর থেকে নিচে মেটালিক ক্যারেক্টার বাড়ছে। ওপর থেকে নিচে মেটাল হচ্ছে, তাহলে মেটালিক ক্যারেক্টার যদি বাড়ে, মেটালিক অক্সাইডটা কেমন, বেসিক অক্সাইড, তাহলে অক্সাইডের বেসিসিটি বাড়বে, কারণ ওপরের দিকে নন মেটাল, যাদের অক্সাইড গুলো অ্যাসিডিক, নিচের দিকে মেটাল, যাদের অক্সাইড গুলো বেসিক, তাহলে অ্যাসিডিক ক্যারেক্টার কমবে, বেসিক ক্যারেক্টার বাড়বে। তার মানে আমরা বলতে পারি বেসিক ক্যারেক্টার বাড়ছে। আমরা বলতে পারি বেসিক ক্যারেক্টারটা বাড়ছে, কারণ নন মেটাল ওপরের দিকে, নিচের দিকে মেটাল, ওপরে নন মেটাল তারা অ্যাসিডিক, নিচের দিকে মেটাল তারা বেসিক, মাঝখানে আর্সেনিক অ্যান্টিমনি ওরা বা ধাতু গল্প বা মেটালয়েড, ওরা উভধর্মী অক্সাইড তৈরি করবে। এটা মানে পুরো গল্পের ছকে সব পড়ে যাচ্ছে, ওরা বোথ মানে উভধর্মী অক্সাইড বা অ্যামফোটেরিক অক্সাইড তৈরি করবে। তাহলে উপরের দিকে নন মেটাল অক্সাইড মানে অ্যাসিডিক, নিচে মাঝখানে ধাতু কল্প বা মেটালয়েডের অক্সাইড মানে অ্যামফোটেরিক উভধর্মী, অ্যাসিড বেস সকলের সঙ্গে বিক্রিয়া করে। আর নিচের দিকে মেটালিক অক্সাইড মানে ক্ষারকীয় বা বেসিক। তাহলে উপরের দিকে অ্যাসিডিক অক্সাইড, নিচের দিকে বেসিক অক্সাইড, মাঝখানে আছে উভধর্মী অক্সাইড বা অ্যামফোটেরিক অক্সাইড গুলো। একই রকম প্রপার্টি, একই একদম সেম ওয়েতে চলছে, সেম ওয়েতে দেখতেই পাচ্ছি। এই যে নন মেটালিক অক্সাইড গুলো হচ্ছে অ্যাসিডিক, মেটালয়েডদের যে অক্সাইড গুলো সেগুলো হচ্ছে অ্যামফোটেরিক উভধর্মী, আর মেটালিক অক্সাইড যেগুলো সেগুলো হচ্ছে ক্ষারধর্মী। ওপর থেকে নিচে সবাই মেটাল হয়ে যায়, মানে অক্সাইড গুলোর বেসিসিটি বাড়ছে, ওপর থেকে নিচে সবাই কি হয়ে যায়, মেটালিক হয়ে যায়। তাই অক্সাইড গুলোর বেসিক ক্যারেক্টার বাড়ছে, এন্ড অ্যাসিডিক ক্যারেক্টার উপরের দিকে আছে, নিচের দিকে বেসিক ক্যারেক্টার বাড়ছে। খুবই সহজ জাস্টিফিকেশন। দেখ একদম পুরো ছকে কিরকম মিলে গেছে। তাহলে ওপরের দিকে কি হবে, ওপরের দিকে হচ্ছে অ্যাসিডিক ক্যারেক্টার, কি হবে, অ্যাসিডিক ক্যারেক্টার আস্তে আস্তে কমে যাবে। নন মেটালিক, তাহলে এখানে অ্যাসিডিক, নন মেটালিক অক্সাইড এখানে অ্যাসিডিক, এখানে মেটালিক অক্সাইড এখানে বেসিক। ক্লিয়ার? নন মেটালিক অক্সাইড নাইট্রোজেন N2O3 নন মেটালিক অক্সাইড, P4O6 নন মেটালিক অক্সাইড, S4O6 ধাতুকল্প মেটালয়েডের অক্সাইড, Sb4O6 মেটালয়েডের অক্সাইড, Bi2O3 মেটাল অক্সাইড। তাহলে মেটাল অক্সাইড মানে সে বেসিক ক্ষারকীয় হবে, নন মেটালিক অক্সাইড মানে অ্যাসিডিক আম্লিক ধর্মী হবে। একই জিনিস এখানেও দেখতে পাবি, মেটালিক নন মেটালিক অক্সাইড হবে অ্যাসিডিক, ওদিকে হবে হচ্ছে মেটালিক অক্সাইড বেসিক, নন মেটালিক অক্সাইড অ্যাসিডিক, মেটালিক অক্সাইড বেসিক, সেম জিনিস। আচ্ছা, এবারে নাইট্রোজেনের বিভিন্ন অক্সিডেশন স্টেটে আছে। তো এখানে আমরা জানি অক্সিডেশন স্টেট যত বাড়ে, অক্সিডেশন নাম্বার বা জারণ স্তর বা অক্সিডেশন স্টেট যত বাড়ে, তত অ্যাসিডিক ক্যারেক্টার বাড়ে, অ্যাসিডিটি তত বাড়ে। যত অক্সিডেশন নাম্বার বাড়বে, মানে ধর +2 অক্সিডেশন নাম্বার, সেখানের অক্সাইড গুলো বেসিক হবে, আর +7 অক্সিডেশন নাম্বার, সেখানের অক্সাইডটা অ্যাসিডিক হবে। তাহলে যত অক্সিডেশন নাম্বার বাড়বে তত হচ্ছে অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে আর বেসিক ক্যারেক্টার কমবে। তাহলে অক্সিডেশন নাম্বার যেখানে বেশি সেখানে অ্যাসিডিক অক্সাইড, অক্সিডেশন নাম্বার যেখানে কম সেখানে বেসিক অক্সাইড। সো নাইট্রোজেনের যে অক্সাইড গুলো দেখতে পাচ্ছি, নাইট্রোজেনের অক্সাইড N2O অক্সিডেশন নাম্বার +1, NO অক্সিডেশন নাম্বার +2, N2O3 অক্সিডেশন নাম্বার +3, N2O4 অক্সিডেশন নাম্বার +4, N2O5 অক্সিডেশন নাম্বার +5। তাহলে কি বাড়ছে, অক্সিডেশন নাম্বার বাড়ছে। অক্সিডেশন নাম্বার বাড়লে অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে, অর্থাৎ এদিকে হচ্ছে বেসিক, ওদিকে হচ্ছে অ্যাসিডিক। এখানে এদিকটা বেসিক, সবাই এরা নন মেটালিক, কিন্তু স্টিল নন মেটালিকের মধ্যে লোয়ার অক্সিডেশন স্টেট, নন মেটালিকের মধ্যে হায়ার অক্সিডেশন স্টেট। তাহলে নন মেটালিক, এটাও নন মেটালিক, N2O নন মেটালিক, N2O5 ও নন মেটালিক, তাই না? N2O হচ্ছে অধাতব অক্সাইড, আবার তোমার N2O5 হচ্ছে অধাতব অক্সাইড, নন মেটালিক। তো সবাই নন মেটালিক, কিন্তু অক্সিডেশন নাম্বার কোথায় বেশি? অক্সিডেশন নাম্বার N2O5 এ বেশি, অক্সিডেশন নাম্বার হচ্ছে N2O5 এ বেশি। N2O5 এ অক্সিডেশন নাম্বার বেশি হওয়ার জন্য এখানে কি হবে, এখানে তোমার হচ্ছে অ্যাসিডিক ক্যারেক্টার হবে, কারণ অক্সিডেশন নাম্বার বেশি। অক্সিডেশন নাম্বার যেখানে কম, N2O ওখানে কিনা বেসিক ক্যারেক্টার থাকবে। সিম্পল লজিক, খুবই সিম্পল এন্ড সহজ লজিক। হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া হ্যালাইড গঠন।
তো আমরা আজকে হ্যালাইডে ঢুকবো না। আজকে আমি এই শর্ট ক্লাসটা করলাম, তার কারণটা হচ্ছে এখানে আমরা অক্সাইড আর হাইড্রাইডটাকে শেষ করলাম, হ্যালাইডটা একটু লম্বা হবে, তাই হ্যালাইডটাকে আমি এই শর্ট ক্লাসের মধ্যে ঢোকাবো না। একই রকম কনসেপ্টে ছিল হাইড্রাইড এবং তোমার অক্সাইড, হাইড্রাইড অক্সাইড একই রকম ভাবে চলছিল, তাই হাইড্রাইড আর অক্সাইডের কনসেপ্ট গুলো দেখলাম। হ্যালাইডের কনসেপ্টে আজকে ঢুকবো না। হ্যালাইড মানে হচ্ছে NCl3 PCl3 PCl5, একটু কমপ্লিকেটেড কনসেপ্ট আছে এখানে, তাই হ্যালাইডটাতে আজকে আমরা ঢুকছি না। আজকের ক্লাসটা তাই আমরা এখানে শেষ করছি। এই শর্ট ভিডিওটা ভালো করে লজিক কটা বুঝে নাও, একই রকমের লজিক দু জায়গাতেই আছে। হাইড্রাইডের জন্য যা লজিক চলছে, কনসেপ্ট চলছে, হাইড্রাইড এবং অক্সাইড সিমিলার ওয়েতে এই কনসেপ্ট বা লজিক গুলো থাকছে। তাই একজনকে বুঝতে পারলে অক্সাইডটা ভালো করে বুঝে নাও, হাইড্রাইড দেখবে এমনি জল ভাত হয়ে গেছে। সো এদের প্যাটার্ন গুলো কিন্তু ভালো করে পড়ে নাও। এর মধ্যে আমি কেন এত আগে থাকতে পি ব্লকটা দিয়েছি, পি ব্লক ইনঅর্গানিকের অনেকটা বড় চ্যাপ্টার, তাই সময় থাকতে যদি আমরা পি ব্লকটাকে শুরু করতে পারি, আমরা আস্তে 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 পি ব্লকটাকে শেষ করে ফেলতে পারবো, অনেকটা সময় নিয়ে করে ফেলতে পারবো। সেই কারণে আমি পি ব্লকটাকে তাড়াতাড়ি রেডি করে দিচ্ছি। তো অল্প 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 করে এভরি উইকে ক্লাসেস আসবে পি ব্লকের উপরে, এবং তোমরা সেটাকে অল্প 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 করে রেডি করে থাকো। এমন নয় যে লাস্টের জন্য সমস্ত পি ব্লককে ফেলে রাখো। এটা বারবার বলছি, মেমোরাইজ চ্যাপ্টার, একটু মুখস্থ করতে হবে, মেমোরাইজিং চ্যাপ্টার। তো তার জন্য সময় থাকতে চ্যাপ্টারটাকে প্রিপারেশন করা শুরু করে দাও, যাতে লাস্টের দিকে চাপ না পড়ে। এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও অল্প 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 করে, যাতে তোমার সবটা রেডি হয়ে যায়। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তোমার সঙ্গে আবার পি ব্লকের পরের যে টপিক নিয়ে আসবো সেটা হচ্ছে এদের হ্যালাইড গঠন, মানে NCl3 PCl3 PCl5 হ্যালাইডদের যৌগ এবং তাদের বিভিন্ন গঠন এবং তাদের বিভিন্ন প্রকৃতি বা নেচার, সেই সবকিছু নিয়ে থাকবে এর পরের পি ব্লকের গ্রুপ 15। অনেক বড় কিন্তু গ্রুপ 15, সব থেকে বড় ইনফ্যাক্ট হচ্ছে গ্রুপ 15। সো গ্রুপ 15 কে কভার করছি আমরা অনেকটা সময় নিয়ে। তুমি অল্প 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 করে কিন্তু গ্রুপ 15 এর প্রিপারেশন শুরু করে দাও। তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট পি ব্লকের আর একটা ক্লাসে।